হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো আজকে আমি অর্থাৎ পলিটি থেকে, তো বলতে পারো যে ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। অর্থাৎ আজকে পড়াবো মৌলিক অধিকার। মৌলিক অধিকারের 3 নম্বর ক্লাস। যারা যারা আগের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নাও। তো আজকে আমি 3 নম্বর ক্লাসকে আমরা লাস্ট 23 এবং 24 থেকে শুরু করবো। অর্থাৎ যদি বলি যে শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার 23 নং ধারা এবং 24 নং ধারা, ঠিক আছে। এটি রয়েছে 23 নম্বর ধারা, ঠিক আছে। 23 নম্বর ধারা কি আছে? এই যে 23 নম্বর ধারা যেটা আছে, 23 নম্বর ধারা বলা আছে যে নাগরিকের প্রতি শোষণ নিষিদ্ধ। কি বললাম? নাগরিকের ওপর, নাগরিকের ওপর যেটা আছে শোষণ, শোষণ নিষিদ্ধ, ঠিক আছে, নিষিদ্ধ। অর্থাৎ কাউকে বলপূর্বক খাটানো বা বেগার খাটানো বলতে পারো, বা মানুষ যে ক্রয় বিক্রয়, এটা কি দণ্ডনীয় অপরাধ। এটি বলা আছে তোমার 23 নম্বর ধারায়, যে মানুষের ওপর শোষণ নিষিদ্ধ, ঠিক আছে। এরপর যদি দেখি 24 নম্বর ধারা, 24 নম্বর ধারা বলা আছে যে 14 ধারা 24, ঠিক আছে। 24 নম্বর ধারা কি বলা আছে যে তোমার 14 বছরের নিচে শিশুদের তোমার ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো যাবে না, বললাম। আর 14 বছরের নিচে, 14 বছরের নিচে শিশুদের, নিচে শিশুদের 14 বছর শিশু কি মা ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো যাবে না, ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো যাবে না, ঠিক আছে, পাঠানো যাবে না। অর্থাৎ বিশেষ করে তোমার খনিতে এবং আতশবাজি শিল্পে শিশুদের পাঠানো যাবে না, এটি বলা আছে কি এই তোমার 24 নম্বর 30 নম্বর ধারা, ঠিক আছে। শুধু আমি এখানে, ঠিক আছে, 25 নম্বর ধারাটাই পড়াবো, বাকিগুলা তোমাদের লিখে হবে না। কেউ দেখো পরীক্ষার ক্ষেত্রে শুধু আসে তোমার ডাব্লিউবি কেপি বলো, এসআই বলো, ডাব্লিউবি এসআই কেপি এসআই, ঠিক আছে, বা কনস্টেবলগুলোতে বলো, তোমার এখানে শুধু আসতে পারে যে তোমার 25 থেকে 28 নং ধারায় মানে কোন মৌলিক অধিকারটি রয়েছে, যেমন তোমার আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে। তো এটা বেশি ইম্পর্টেন্ট না। তো আমি শুধু 25 নম্বর ধারাটা লিখে দিই, ঠিক আছে। 25 নম্বর ধারা বলা আছে কি যে পেশা জীবিকার পেশা বলো জীবিকা বলো, ঠিক আছে, পেশা জীবিকা, ঠিক আছে, জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না, ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না, বাধা হবে না, ঠিক আছে। তারা নিজ বিবেকের ইচ্ছা মতো নিজ নিজ কি ধর্ম তারা নিজ বিবেক অনুসারে আলাদা আলাদা কি ধর্ম গ্রহণ করতে পারবে। এরপর যদি দেখি 26 নম্বর ধারায় বলা আছে তোমার ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা আছে, তোমার ধর্মীয় সংগঠন গঠন করা যাবে। এবং 27 নম্বর ধারায় একটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, অর্থাৎ যে তোমার এই ধর্মীয় নামে জোর করে চাঁদা তোলা কি যাবে না, এটি বলা আছে 27 নম্বর ধারা। যেমন 28 নম্বর ধারা যেটা আছে, এখানে বলা আছে কি যে তোমার সরকারি অর্থাৎ পুরোপুরি সরকারি স্কুলে কিন্তু কি ধর্মশিক্ষা নিষিদ্ধ আছে। যেটা আধা আধা সরকারি আছে, অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত, সেইখানে কি গার্জিয়ানদের পরামর্শ করে তারা যদি দেয় অনুমতি তো তারা করতে পারে, নইলে করতে পারবে না। কিন্তু যেটা তোমার বেসরকারি আছে সেইখানে কিন্তু কি যে ধর্মীয় শিক্ষা কি তার দিতে পরে তোমাদের আমি যেটা বলছি সেটা হচ্ছে কি যে পরের মৌলিক অধিকারটি হচ্ছে কি সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, অর্থাৎ 29 এবং 30 নম্বর ধারা। শুধু এটুকু মনে রাখবে, এটুকু তোমার ডাব্লিউ কনস্টেবল এসআই থেকে শুধু এটুকু আসতে পারে যে তোমার সংস্কৃতি এবং শিক্ষাগত ধারা মানে তোমার কত নং ধারা আছে, ঠিক আছে, অর্থাৎ 29 এবং 30 নং ধারায় আছে সংবিধানের 3য় অংশে। এরপরে আমরা দেখবো 31 নম্বর যে ধারাটা আছে সেটি। দেখো দেখি 31 নম্বর ধারা যেটা আছে, এটি কিন্তু কি বললাম যে আগে 7টি মৌলিক অধিকার ছিল, বর্তমানে আছে 6টি, ঠিক আছে। তো যেটা আছে সম্পত্তির অধিকার, ঠিক আছে, এটি কিন্তু বর্তমানে আর সম্পত্তির অধিকার নেই, সম্পত্তির অধিকার, ঠিক আছে। এটি কত নম্বর ধারায়? 31 নম্বর ধারায় ছিল, ঠিক আছে। এটি সম্পত্তির অধিকার 31 নম্বর ধারায় ছিল, কিন্তু এটা বর্তমানে নেই, এটা বর্তমানে বাতিল হয়েছে 31 নম্বর ধারা। এটি বর্তমানে কি হয়েছে তোমার 44তম সংবিধান সংশোধন অনুসারে এই যে তোমার এই ধারাটি বর্তমানে আইনি অধিকার অর্থাৎ সম্পত্তির অধিকার। এটি বর্তমানে কত নম্বর ধারায় আছে সম্পত্তির অধিকার? বর্তমানে 300, যদি বলি যে 300 নং ধারায় রয়েছে এই সম্পত্তির অধিকার।
কত নম্বর 12 নম্বর যে অংশে, সেই 12 নম্বর অংশে রয়েছে এই সম্পত্তির অধিকার। ঠিক আছে, বর্তমানে কি এটি আইনি অধিকার, মৌলিক অধিকার। এরপরে দেখবো আমরা যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এটি একটি মৌলিক অধিকার। ঠিক আছে, সর্বশেষ মৌলিক অধিকার। ঠিক আছে, দেখো দিকে এই যে এখানে দুই আমাদের 32 নম্বর ধারায়, 32 নম্বর ধারা কি বলা আছে যে কোনো রকম বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া যায়। ঠিক আছে, কি বললাম, নাগরিকদের যদি কোনো রকম বঞ্চনা হয়, সেই বঞ্চনার বিরুদ্ধে কি বঞ্চনার ঠিক আছে, বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, বিরুদ্ধে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেটা আছে, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া যায়। ঠিক আছে, দ্বারস্থ হওয়া যায়। এই যে 32 নং ধারা যেটা আছে, এই 32 নং ধারাকে তোমার ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন কে? ডক্টর বি আর আম্বেদকর। কি বললাম? ডক্টর বি আর আম্বেদকর এই 32 নং ধারা কি বলেছেন? যে সংবিধানের আত্মা বলেছেন। কি বললাম? সংবিধানের আত্মা, সংবিধানের আত্মা বলেন। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর আম্বেদকর। এবং ডক্টর বি আর আম্বেদকরকে কি বলা হয় কিন্তু ভারতীয় সংবিধানের কি বলা হয়? জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। এই যে তোমার নাগরিকদের সুরক্ষার জন্য 32 নং ধারা অনুসারে যে সুপ্রিম কোর্ট যেটা আছে, সেই সুপ্রিম কোর্ট যেটা আছে তোমার 5টি রিট জারি করতে পারে। ঠিক আছে, কি বললাম? সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করতে পারে। সেই 5টি রিট কি কি? 5টি রিট হচ্ছে কি, প্রথমে যেটা আছে বন্দি পৃথকীকরণ, পরমাদেশ। কি বললাম? বন্দি পৃথকীকরণ, এরপর রয়েছে পরমাদেশ, রয়েছে প্রতিষেধ রয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে অধিকার পিচ্ছা রয়েছে। কি বললাম? অধিকার পিচ্ছা 4 নম্বরে, এবং উৎপ্রেষণ রয়েছে। এবং 200 তোমার নাগরিকদের বঞ্চনার বিরুদ্ধে কিন্তু তোমার 226 নং ধারা অনুসারে হাইকোর্টের কাছেও কিন্তু কি তোমার দ্বারস্থ হওয়া যায়, এটিও সংবিধানে বলা আছে।